জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবে, কোন লাইনে গেলে পাবে বলবে তাদেরকে এখন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোথা থেকে ছেড়ে এলো যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার চিনপুর। কোথা থেকে ছেড়ে এলো যেতে হবে কত দূর, কোনখানে তার শেষ ঠিকানা, কোনখানে তার চিনপুর। কবে হবে লাইন ক্লিয়ার, কবে হবে লাইন ক্লিয়ার, ডাকবে কবে মহাজন। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন যুদ্ধের রেলগাড়ি ধ্বংস করে দেব, ধ্বংস। প্রত্যেকটা কামরা ইঞ্জিন আলাদা করে আমি আগুন ধরিয়ে দেব, আগুন। সেই আগুনে পুড়ে মারবো অহংকারী প্রণবেশ মুখার্জিকে। অহংকার তুই এলাকায় প্রচার করেছিস, শহর থেকে নাম করা ডাক্তার আনিয়েছিস তোর দাতব্য চিকিৎসালয় চালাবি বলে, কিন্তু মনে রেখো তোমার ওই দাতব্য চিকিৎসালয়ে বিনা পয়সায় ডাক্তার ও কোনো নাম করা চিকিৎসক আসবে না। আসবে ডাক্তার, আসবে। শুধু নাম করা ডাক্তার নয়, আমার দাতব্য চিকিৎসালয়ে আসবে বিলেত ফেরত ডাক্তার। সেটাকে জানো? আমার ভাই রাজেশ। সে কি? হ্যাঁ ডাক্তার, আমার স্ত্রী সুধাময়ী যখন বিনা চিকিৎসায় মারা যায়, তখন তার মৃতদেহ ছুঁয়ে আমি শপথ করেছিলাম আমার ভাই রাজেশকে আমি বিলেত ফেরত ডাক্তার করব। সেই স্বপ্ন আজ আমার সার্থক হতে চলেছে। এই বিক্রমপুরের কোন মানুষ আর বিনা চিকিৎসায় মারা যাবে না। কথাগুলো তুমি সজ্ঞানে বলছো তো প্রণবেশ দা? এই এলাকায় একমাত্র ডাক্তার আমি ছিলাম। আমার প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে অনেক রোগী সুস্থ হয়, হয় কিনা তুমি বলো? ঘোড়ার ডিম হয়। তোমার ওই ওষুধের চেয়ে অনেক ভালো আমার এই বাংলা মদ। তুই আবার মদ খাচ্ছিস? তুমি আমার এদিকে নজর দিচ্ছ কেন দাদা? যা যা বাড়ি যা। যাচ্ছি যাচ্ছি তো, তাই এই মালটার সঙ্গে কি কথা বলছো?
ওকে তুমি সমঝে কথা বলতে বলো প্রণবেশ দা। দেবেশ, এই তুমি ওর কথায় কিছু মনে করো না ডাক্তার। ডাক্তার? কাকে তুমি ডাক্তার বলছো? ডাক্তারি বইও চোখে দেখেছে কোনোদিন? ও তো ডাক্তার নামের কলঙ্ক। You son of scoundrel! ও তুমি যতই গালাগাল দাও, মেজদা বিলেত থেকে ডাক্তার হয়ে আসছে। হ্যাঁ, এবার তোর নার্সিং হোমে পড়বে তালা। কোথায় পালাবি? লেজ গুটিয়ে পালা। দেবেশ, তুই থামবি না আমি অন্য ব্যবস্থা নেব? ইতর জানারটা সমানে আমাকে অসম্মান করছে আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। বাবা, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি একটা ইতর, তুমি একটা ছোট লোক। কি 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 বললেন মেরি কুকুর? আমার দাদা এই তো ছোট লোক। দাঁড়া, এই এই বোতল দিয়ে আমি তোর মাথাটা ভেঙে গুড়িয়ে দেবো। নিজেকে কি ভেবেছিস? হ্যাঁ, নিজেকে খুব মাতব্বর মনে করছিস না? ও তোমাকে ইতর ছোট লোক বললো কেন? বেশ করবে বলবে, ও তো আমাকে বলেছে, তাতে তোর কি? আমার আমার গায়ে লাগে। আমি তোমার ভাই। ভাই? তোর মতো একটা মাতাল লম্পট মস্তানকে ভাই বলতে আমার লজ্জা করে, লজ্জা। তোর মতো জানোয়ার সৎ ভাইকে আমি ভাই বলে মনে করি না। কি বললে দাদা? আমি সৎ ভাই? সৎ ভাই বুঝি ভাই হয় না? তাই না দাদা? দাদাকে কেউ অপমান করলে সৎ ভাইয়ের কোনো প্রতিবাদের অধিকার নেই। তার মনে ব্যথা লাগতে নেই, কারণ কারণ সে যে সৎ ভাই। তুই চলে যা। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। তুমি যত চেষ্টাই করো না কেন, এলাকার উন্নতি তুমি করতে পারবে না যতক্ষণ এই সব ধূর্ত শিয়ালো পাশে থাকবে। দেবেশ, মাত্রাটা ছাড়াবি না দেবেশ। তুই হয়তো চিনিস না এই নাগেশ্বর ডাক্তারকে। নাগেশ্বর ডাক্তারকে? ডাক্তার তাদেরই বলে যাদের কাছে টাকার চেয়ে রোগীর প্রাণের মূল্য অনেক বেশি। আর যারা ডাক্তারি ট্যাঠো গলায় ঝুলিয়ে মানুষ মারে তাদের বলে খুনি, ডাকাত। তুমি হচ্ছে তাই তাই তাই। খুন হয়ে যাবি দেবেশ। দেবেশকে খুন করা আর হিংস্র বাঘের গলায় মালা পরানো কিন্তু দুটোই সমানে সমান। তোমার সৎ ভাই কিন্তু আগুন নিয়ে খেলছে। তুমি ওর কথায় কিছু মনে করো না। এসো এসো, আমরা এখন একসঙ্গে আমরা কাজে নেমে পড়ি। আমার বিলেত ফেরত ডাক্তার ভাই আমার আরোগ্য নিকেতনে রুগীদের সেবা করবে আর তুমি তাকে সাহায্য করবে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি প্রণবেশ দা। তুমি ভাবলে কি করে আমার নার্সিংহোমের ফলাও ব্যবসা ছেড়ে আমি তোমার দাতব্য চিকিৎসালয়ে জয়েন করব? সবাই জানে ওখানে চিকিৎসার আড়ালে বেআইনি কাজ কারবার হয়, তাই তোমাকে আমি আগে থেকেই সতর্ক করছি। ওই সব বন্ধ করে নিজেকে রোগীদের সেবায় উৎসর্গ করো, আমার হাত শক্ত করো, এতে এতে লাভ বই ক্ষতি হবে না। লোকে আমাকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে। বিষধর সাপের গর্জন কত কত ভয়ঙ্কর তা তোমার নিশ্চয়ই অজানা না। ভয় হয়তো সবাইকে দেখানো যায়, তবে সবাই ভয় পায় না। জানি তো সবাই ভয় পায় না,
তাই তো তোমার দানের জমিতে সরকারি সংস্থায় হাসপাতাল হচ্ছে আর লোকাল প্রশাসন তোমাকে হেল্প করছে। তাহলে আর দেরি করছো কেন ডাক্তার? এসো আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোগীর সেবা কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ি। সমুদ্র শোষণে তৃষ্ণা যার বুকে, তাকে তুমি গন্ডুস জলের লোভ দেখাচ্ছ। আমাকে ভুল বুঝলে পরে তোমাকে পস্তাতে হবে। চালাকির জাল বুনে আমার নার্সিংহোম বন্ধ করে দিয়ে মানব দরদির নেতা সাজতে চাইছো সাজ, কিন্তু মনে রেখো আমার ব্যবসার পথে অন্তরায় হলে মানে নাগেশ্বরের বিষাক্ত ছবলে ছবি হয়ে যাবে ছবি। মনকে বোঝাতে গেলে বলে হৃদয়, এ জীবনে বহু কিছু মেনে নিতে হয়। মনকে বোঝাতে গেলে বলে হৃদয়, এ জীবনে বহু কিছু মেনে নিতে হয়। অপরাধ কোনো কিছু নেই, সাজা তবু দিয়ে গেল। অপরাধ কোনো কিছু নেই, সাজা তবু দিয়ে গেল। বিধির লিখন একি, বিধির লিখন একি, বিধির লিখন। ফুল কেন ফোটে, ছাদ কেন ওঠে, গড়িয়ে ফাগুন। ফুলেরই বাহার চোখে আমার, আমদে শ্রাবণ, অঝোর শ্রাবণ, অঝোরে শ্রাবণ। দেবেশ, 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 তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমি একটা মূর্খ মদ মাতাল বেকার, আর আপনি আপনি এখন পুলিশের চাকরি করছেন। আচ্ছা তুমি কি চাও তোমার পায়ে মাথা কুটে মরি? উরি বাবা, কলিকালে কি হলো? পুলি পিটের লেজ গজালো। বাপি, পাবলিকের পায়ে মাথা কুটছে পুলিশ, আর লোকে এই দৃশ্য দেখলেই বলবে পুলিশ। বাপি হচ্ছেটা কি? ও, এই বাপি নামটা না সর্বঘাটের কাটালি কলা। কিরকম? দেখো, চানাচুরের নামও বাপি, গেঞ্জির নাম বাপি, পুরুত মশাইয়ের নামও বাপি, আর তোমরাও ডাকছো আমায় বাপি, বাট উই আর অল হ্যাপি। সত্যি একটা বিচ্ছু। না না, মাই নেম ইজ পিট্টু। ও হ্যাঁ, কথায় কথায় ভুলে যাচ্ছিলাম, ছোট কাকু তোমার মেজো কাকু খুঁজছে, আর তোমার মা লক্ষ্মী তোমায় ডাকছে। আমার ফিরতে রাত হয়ে যাবে, বুধনদাকে নিয়ে শ্মশানে মরা পড়াতে যাব। মা লক্ষ্মীকে খেয়ে নিতে বলিস। এখন তুই যা। যাচ্ছি, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন ছিল, উত্তর দিতে পারলেই দুজনকে ট্রফি ট্রফি। শোনো, একটা দাদাগিরির গুগলি। পেটে আঙুল, মাথায় পাথর, বস্তুটা কি? সময় মাত্র 5 সেকেন্ড। আবার বলছি, পেটে আঙুল, মাথায় পাথর, বস্তুটা কি? আপনাদেরও বলছি, আপনারাও যদি উত্তর দিতে পারেন তাহলে আমি গডকে বলবো, ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো। গোপাল দাদা নিশ্চয়ই আমার কথা শুনবে। কি হলো, 5 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। কি পারবেন না তো? বস্তুটা হলো আংটি। দেখুন, আঙ্গুলে আংটি বলে পেটে আঙ্গুল, আর আংটির মাথায় পাথর, তাহলে পেটে আঙ্গুল মাথায় পাথর, বস্তুটা হলো আংটি।
এখন আমি কি করব দেবী? কেন তুমি আমাকে ভালোবাসবে? তাই 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 ঢুলে যেতে যেতে ডুবে গেল শেষে, ঢুলে যেতে যেতে ডুবে গেল শেষে, দিন সে রাতের গভীর আধার মনে ওরে, দিন চেনা চেনা কত জানা জানা, দিন চেনা চেনা কত জানা জানা, ভাসিয়ে দিলে তখন তারে কেমন করে, ঢুলে যেতে যেতে ডুবে গেল শেষে। শুকিয়ে যাওয়া ফুলের মতো, ঘুরিয়ে যাওয়া সময় যত, শুকিয়ে যাওয়া ফুলের মতো, ঘুরিয়ে যাওয়া সময় যত, তবে উড়ে মাতাল কোনো বিস্মরণের রাতে, তুমি চিরদিনের মাঝে দিনের আলোয় নাই বা এলে, সাজের আলো সাজিয়ে নে জীবন নতুন সাজিয়ে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, ডুবে যেতে যেতে ডুবে গেল শেষে। কাম্মা, ও কাম্মা, তুমি গেলে কোথায়? না, আর পারি না বাপু। এরপর আমাকে পড়তে বসতে হবে, গানের রেওয়াজ দিতে হবে, কবিতা নাটক আরো কত কিছু। চোখ ফিরিয়েছি তো একটা না একটা ঝামেলা বাদ পাই। বলছি তুই নতুন করে আবার কি ঝামেলা বাঁধালি বল দেখি। আমি আমি তো ঝামেলা বাঁধানোর ছেলেই নই। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। ও টিটকারি করছো তাই তো? এই ষাট বলি আমার ঘরে কটা মাথা যে আমি তোমার টিটকিরি করব, তোমার নজরের একটু প্রশংসা করছিলাম। তাই বলো, প্রশংসানোর উপায় আছে? ছোট কাকু যে আজ বাজারে যায়নি সেটা একমাত্র আমি জানি। তাহলে আজ দুপুরে রান্নার কি হবে? হবে না, দুপুরে রান্না হবে না, পেটে ভিজে গামছা বেঁধে থাকতে হবে। চুপ করবি, বক বক না করে আমার মাথাটা না খেলে তোর হয় না না রে। এই তোর ছোট কাকুটি কোথায় গেছে? বাগদিপাড়ায় কে একজন মারা গেছে, বুদামদাকে সঙ্গে করে নিয়ে দাহ করতে গেছে, ফিরতে রাত হবে, তোমাকে খেয়ে নিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি খেনি আর উনি সারাদিন রাত মদ গিলুক। আমার না ভালো লাগে না, আমি সহ্য করবো না বলে দিচ্ছে সব। বাজে কথা বলো না কাকিমা, ছোট কাকু দিন রাত মদ গেলে না, ওই দিনে দুবার, যেদিন বৃষ্টি হয় আর যেদিন বৃষ্টি হয় না। পালাচ্ছিস কোথায়? এদিকে আয়, আয়, বল বল, বড়দের নিয়ে আর পাকা পাকা কথা বলবি? লাগছে লাগছে, ছাড়ো, ঠিক আছে আর বলবো না। তুই কি লিখে ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও, ধর ছেড়ে দিলাম। আর শোনো, বাবার সামনে এরকম পাকা পাকা কথা বলো না। মাথা খারাপ, বলে কিনা বাবাকে দেখলে আমার শরীরে কাঁপুনি দেয়। ওরে বাপরে বাপরে, কি ভয় পাওয়া ছেলে রে আমার, যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানে না। এই হ্যাঁ রে, পাড়ায় তুই এত কচি কাঁচা রয়েছে, তোর মতন তো এরকম কেউ পাকা পাকা কথা বলে না। তুমি তো শুধু আমার দৃষ্টিতে দেখতে পাও, ওই যে কথায় আছে না, সব মাছি পাক খায় আর দোষ হয় শুধু পাকাল মাছের। Shut up, বিচ্ছু। I'm a great বিট্টু সানা। জি, আপনি গ্রেট, আপনি মহান, আপনার মতন খুব শান্তশিষ্ট আর এই যে বিশিষ্ট একটা প্রাণীও আমি আর এই জীবনতে খুঁজে পাবো না। এবার আসুন, দয়া করে পড়তে বসুন। দাঁড়াও কাম্মা, প্রজাপতি আমার উপর খুব রাগ করেছে, ওর সঙ্গে একটু ভাব করে নিয়েই আমি পড়তে বসবো। প্রজাপতি রঙিন দুটি পেখম মেলে উড়ছো তুমি একা, একটি বার্গ নাও আমাকে, বানাও তোমার সখা, ভুলবো মোরা সব দুঃখ, ভুলবো পড়াশোনা, সারাদিন শুধু খেলাই আর খেলা, খেলতে নেই কো মানা। জয়, এবার পড়তে বসে নাহলে মার খাবি। এবার কিন্তু মার খাবি কেন বলতে পারো না, এবার কিন্তু মিষ্টি খাবি। তুই আমাকে পাগল না করে ছাড়বি না না রে। ও কাম্মা একটা বার শুনতে জানো জানো
শুধু গান গায় কখন সে রাধে পিপিলিকা ঘুমোই কি প্রজাপতি কাশে জোনাকির পেটে আলো কোথা থেকে আসে? আরে বলো না কাম্মা, বলো। আরে চলে যাচ্ছ কোথায়? আরে বলো, আরে বলে যাবে, আরে বলো বলো বলো। থাম না, একটু ভাবতে দিবি তো নাকি? নাকি আপনারা জানেন? আমি জানি না। ওই যে তোমার কাকা, কাকা এসছে, কাকাকে জিজ্ঞেস করো, আমি কেটে পড়ি। ও কামারে, ও কাকাই বলো না। টিকটিকি জল খায় আর শোলা কাঁদে, মশা শুধু গান গায় কখন সে রাধে। বুঝেছি, এই জন্যেই অনন্যা পালিয়েছে। আচ্ছা শোন, তুই তো বড় হচ্ছিস, তার তো দৃষ্টিভঙ্গিও বড় করতে হবে, তাই না? এই যেমন ধর বাঘ, সিংহ, হাতি, হরিণ, কুমির, ভল্লুক, এরা সব সুন্দরবন আলো করে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন দুটো অসমবয়স্ক ভাল্লুক নিজেদের মধ্যে বসে গাবজাল দিচ্ছে। বড়টাকে দেখেছেন? কোনোদিনও এক গ্লাস জল গড়িয়ে খেলো না। আর এই যে ছোটটি পড়াশোনা লাটে তুলে সে দে 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 করে নেচে যাচ্ছে। আমার না ভালো লাগে না, জুটেছে আমার কপালে ওরামাটাং। মেজো কাকু, কাম্মা শুধু আমাকে নয় তোমাকেও ভল্লুক বলেছে, ওরামটাং বলেছে। এ আমি সহ্য করব না। আমিও সহ্য করব না, এর একটা মোক্ষম জবাব দিতেই হবে। কাম্মা রেগে একেবারে কাই, বোমা ফাটলো বলে। তার আগেই বোমা নিষ্ক্রিয় করতে হবে। কিভাবে? কাম্মাকে হাসাতে হবে। তাহলে হয়ে যাক। ঝালাপালা করে দেবে, বাপরে বাপ। দেখ আমি হাসছি। শোন, কাম্মা কিন্তু এসেছে, এবার শিগগিরই যা পড়তে বস, নাহলে তুই পরীক্ষায় ডাহা ফেল করবি। এই যে শোনো, আমার বিট্টু সোনা দুষ্টুমি করতে পারে ঠিকই, কিন্তু পড়াশোনায় না ও ভীষণ ভালো। এবারে পরীক্ষায় 98% পেয়ে ফার্স্ট হয়েছে। সে তো হতেই হবে, নাহলে আমার স্বপ্ন পূরণ হবে কি করে? তোমার স্বপ্ন? বড়দা যেমন সর্বশান্ত হয়ে আমাকে বিলেত ফেরত ডাক্তার বানিয়েছে, আমিও তেমন আমার সবটুকু দিয়ে বিট্টু সোনাকে বানাবো বিলেত ফেরত ব্যারিস্টার। তুমি একটু স্পেশাল ট্রেনিং দেবে যে কাকু, তাহলেই হবে। আরে শোন শোন, দাঁড়াও, আগে ছোট কাকুকে বলে আসি। কি বলবি? বলবো মেজো কাকু হয়েছে বিলেত ফেরত ডাক্তার, আর আমি হব বিলেত ফেরত ব্যারিস্টার। তুমি গ্রামে ফিরে এসেছো বলে চারিদিকে আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেন, তোমার আনন্দ হচ্ছে না? সেই কথাটা কি আবার মুখ ফুটে বলতে হবে নাকি মশাই? জানো, বিলেতে গিয়ে তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমি কি তোমায় ভুলে থাকতে পেরেছি? আচ্ছা তুমি তো শহরে শিক্ষিতা মেয়ে, তাই বন জঙ্গল গেরা পাড়া গায়ে তোমার কষ্ট হয় না? তুমিও তো বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসেছো, তা তোমার যদি কষ্ট না হয় আমার কেন হবে? এটা তোমার জন্মভূমি। আর এটা যে আমার শ্বশুর বাড়ি। অনন্যা, আর তুমি সাথে থাকলে কুড়ে ঘরটাও যে আমার কাছে রাজপ্রাসাদ। অনন্যা। রাজে
নিশীথের বাঁধনে কারো কোনো শাসনে ভালোবাসা যায় না বেঁধে রাখা জীবনে। চলো না দুজনে শুধু গুঞ্জনে সব ভুলে ভেসে যায় প্রেমের উজানে। তাই তো কাছে পেলাম, তাই তো কাছে পেলাম। ও, 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 ও। তুমি পাশে থাকলে আরো ভালোবাসলে কোনো বাধা বাধা নয় হাতে হাতে রাখলে। তুমি পাশে থাকলে আরো ভালোবাসলে কোনো বাধা বাধা নয় হাতে হাত রাখলে। তাই তো তোমারই গোলাম, তাই তো তোমারই তবে রবে নীরবে তুমি চিরদিন এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। যেন গোবরে ফোটা অত ফু। আপনি যা চাইবেন তাই পাবেন, বিনিময়ে এই অনন্যাকে আমার চাই চাই চাই। অনন্যার বিরুদ্ধে তুমি রাজেশের মনটাকে পিষিয়ে দাও। কিন্তু কিভাবে? প্ল্যানটা খোলসা করো। শোনো, রাজেশের দাদা প্রণবেশ মুখার্জির দাতব্য চিকিৎসালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য অতিথি অভ্যাগতদের সামনে তুমি যুবতী সাবিত্রীকে দিয়ে এমন দাবার পক্ষম চল দেবে যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। আর যদি আপনি পারেন তাহলে আমার চাল ওষুধের 20% শেয়ার আপনি পেয়ে যাবেন। বিনিময়ে সুন্দরী অনন্যাকে আমি তোমার বুকে লেপটে দেবো। শোনো মঙ্গল, তোমার ওই হাফ প্যান্ট পরা ভিজে বেড়াল সেজে থাকা আর কিশোরের প্যান্ট গ্লুন পরে দাঁড়িয়ে থাকা ওই কিশোর কি তাহলে 2 in 1? অর্থাৎ একই অঙ্গের দুধ খানিতেন খেয়ে যান, গরুর গায়ের রং দেখার কি প্রয়োজন স্যার? বাবা 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 মঞ্জু সোনা, মেরে বলেছিস মাইরি একেবারে খাপে খাপ পঞ্চার বাপ। উত্তরটা না হয় ভবিষ্যতের জন্যই তোলা থাক।
মাই সুইট কুচু কুচু বেবি এত চিৎকার করেছিলে কেন? জানো মামুনি জানো, তোমার জামাই এই বিক্রমপুরের ভিডিওই আসছে। হ্যাঁ, একটু আগেই ওর সাথে আমার ফোনে কথা হয়েছে। ও বললো আজ থেকে ওরা একসঙ্গে ওর বাংলোই থাকবো। ও মামুনি, আমার যে কি আনন্দ হচ্ছে না। নো নো মাই সুইট বেবি, সামান্য একটা ভিডিও আমার সুইট বেবির হাজবেন্ড হতে পারে না। ইয়েস, তোর আমি আবার বিয়ে দেবো, তোর স্বামী হবে বিলেত ফেরত ডাক্তার। কিন্তু মা, তোমরাই তো আমাকে পছন্দ করে রূপমের সাথে বিয়ে দিয়েছিলে। ভুল করেছিলাম, তোর আবার বিয়ে দেবো, তোর স্বামী হবে বিলেত ফেরত ডাক্তার। অন্যায় মা, তোমরা করতে যেও না। আর তুমি কেন ভুলে যাচ্ছ আমার অগ্নি সাক্ষী করা স্বামী? ও বেবি, আমার কথা শোন মা, আমার কথা শুনে তুই সুখী হবে রে মা। শোন মা শোন, ওই ঘরের ভিডিওকে তুই ডিভোর্স দিবি। হাজবেন্ডকে ডিভোর্স দেবো? করতেই হবে ভাগ্নি, করতেই হবে। এই যুগে দু চারটা স্বামী না পাল্টালে কখনো আপ টু ডেট সত্যি হওয়া যায় না। কিন্তু মামা, হিন্দু নারী হয়ে বিয়েকে অস্বীকার করব কি করে? আর তোমরা কেন ভুলে যাচ্ছ আমি বিবাহিতা? রূপমকে তুই ডিভোর্স দিবি, না হলে তুই আমার মরা মুখ দেখবি। ওরে মা, এই বিয়েতে মানে সেকেন্ড ম্যারেজে তুই আর আপত্তি করিস না। আমি চললাম দই আর মাংসের অর্ডার দিতে। বিয়ে বাড়ি বলে কথা। বিয়ে বাড়ি? কার বিয়ে কাকিমা? দিদি দিদি, ওরা জোর করে আমাকে রূপমের সাথে ডিভোর্স করিয়ে বিলেত ফেরত ডাক্তার রাজেশের সঙ্গে বিয়ে দিতে চায়। বলো দিদি বলো, এই কাজ করা কি আমার উচিত? কি বলছিস তুই? হিন্দু নারী ও স্বামী ত্যাগ করা অন্যায়? নাই, কি অন্যায় সেটা আমরা বুঝে নেব। তা এত বছর বাদে হঠাৎ উদয় হওয়ার কারণ? কারণ আছে কাকিমা, ওই কিশোর নামে জঘন্য মানুষটার জন্য। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কাকে তো কিশোর বলছিস? ও তো আমার একমাত্র ভাই ভম্বল। ও ভম্বল সে যে তোমার চোখে ধুলো দিচ্ছে, আর কিশোর সে যে সমাজটাকে অন্ধ করে নামাচ্ছে। ও কত বড় শত্রু, তোমাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তুমি যতই দিদি স্নেহের পাত্র হও না কেন, অপরাধী সমাজ বিরোধীকে দেশের আইন কোন ক্ষমা করেনি আর করবে না। আমার মাথায় কার ছাতা ধরা আছে সেটা তুই না জানাই বলছিস? নিজেকে খুব শক্তিশালী মনে করে, কিন্তু সে জানে না শিকারীর একটা গুলিতে তোর দেহটা মাটিতে লুটিয়ে পড়তে পারে। I am Devika Chaudhary. Mind it! মামা, দিদি যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? আরে দূর, ডাহা মিথ্যা কথা। ওরে ভাগ্নি, আমি তোর আকবরকা ভম্বল মামা। আমি কি তোর কোনোদিন ক্ষতি চাইতে পারি নাকি বল দিদি? হাজারবার মাই সুইট কুচু কুচু বেবি, কুচু কুচু। আমার কথা শোন মা, আমার কথা শুনে তুই সুখী হবি রে মা। শোন মা শোন, রূপমকে ছেড়ে তুই রাজেশকে বিয়ে কর, তাতে তুই সুখী হবি রে মা, সুখী হবি। চপকাবো চপকাবো যে আমার মেয়েকে দ্বিচারিণী সাজাতে চাইবে তাকে আমি ব্লাডি সোয়াইন, গেট আউট ফর মাই হাউস। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। দিদি শুনলি তো, জামাই বাবু আমাকে কেমন ইংরেজিতে গালাগাল দিচ্ছে। আরে জামাই বাবু মনে করেছে আমার ঘরে ভাতের অভাব, তাই আমি এখানে পড়ে আছি। ভাই, আমার লক্ষ্মী ভাই, সোনা ভাই, আমার কথা শোন ভাই, কথা শোন। কথা শুনবো না, আমি কয়েক ঘন্টার জন্য এখান থেকে আমি চলে যাচ্ছি। ভাই, রসগোল্লার থালা হাতে নিয়ে সাদা সাদি করলেও এই মুহূর্তে তুই আমাকে ডেকে পাবি না। ভাই শোন না, ভাই শোন, ভাই শোন, তুমি আমার ভাইকে এইভাবে অপমান করলে কেন? বেশ করেছি, হাজারবার করব। ওই রাক্ষসের কথা তুই শুনিস না মা? রূপমিতুর স্বামী ওরে
স্বামী ত্যাগিনীর স্থান অনন্ত নরকে। বিলাপ ভালো ডাক্তারকে হাতছাড়া করলে তোকে পস্তাতে হবে। ভাবনার এলোমেলো ঝড় ছুড়ে ফেলে দিতে চাইছে আমাকে আবর্জনার স্তূপে। আমি আরো 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 ভেবে দেখতে চাই। ভাবো রাজেশ্বরী, ভাবো, তুমি আর কিছু করো না, তাতে মেয়েটাকে দ্বিচারিণী শাস্তি হয়। আমি যা ভালো মনে করেছি আমি তাই করেছি। রূপমকে ডিভোর্স করবেই করবে। কেন আমি রূপমকে ডিভোর্স করব? ও তো আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসার মূল্য কি টাকা পয়সার মাপকাঠিতে মাপা যায়? না না না, আমি আর ভাবতে পারছি না। আরো ভাবো রাজেশ্বরী, তুমি এমন কিছু করো না যাতে মেয়েটাকে আত্মহরণের পথ বেছে নিতে হয়। তার আগে ওকে আমি খুন করব। রাজেশ্বরী, আমি রাজেশ্বরী, শুধু রাজেশ্বরী নয়, আমি রাজেশ্বরী। রাজেশ্বরী, রাজেশ্বরী, আমার কথা শোনো, আমার কথা শোনো রাজেশ্বরী, 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 যেও না, শোনো। দেবীদি বলে গেল হিন্দু নারী হয়ে স্বামী ত্যাগ করা অন্যায়। বাপের উপদেশ স্বামী ত্যাগিনীর স্থান অনন্ত নরকে। না না না, আমি আর ভাবতে পারছি না। মনে হচ্ছে তলিয়ে যাচ্ছি ক্রমশ জলের তলায়। চারিদিকে শুধু জল জল আর জল। জলের অভাবে কোনোদিন মাছকে বাঁচতে দেখেছেন? কোনোদিন কি আপনারা অনুভব করেছেন জলের অভাবে ডাঙায় মাছ কিভাবে ছটফট করে মরে? তেমনি আমিও এই সংসারে অসহ্য যন্ত্রণায় জ্বলছি। তার খবর কেউ রাখে না, কেউ না। রাজেশ্বরী, তোমাদের মতো মেয়েরা শুধু সমুদ্রের ছবি আঁকতে জানো, কিন্তু তার গভীরে কি আছে তার খবর তোমরা কেউ রাখো না। তার খবর তোমরা কেউ রাখো না, আর তার খবর তোমরা কেউ রাখতেও চাও না। জানতেও চাই না যে নিজের স্ত্রীকে সময় দিয়ে সুখী করতে পারে না, সে আবার করবে দেশ সেবা। প্রচন্ড ঝড়ের দাপটে চুরমার হয়ে গেল পাপিয়ার দেবীদের সতর্কবাণী। মামা ও মায়ের ইচ্ছেকে বাধ্য করাই রূপমকে আমি ডিভোর্স করব। খুব শিগগিরই আমার পরিচয় হবে আমি বিলেত ফেরত ডাক্তারের স্ত্রী মিতা মুখার্জি। বিক্রমপুরের সাধারণ মানুষের প্রাণে আজ আনন্দের জোয়ার উছলে পড়ছে, কিন্তু ওরা জানে না এই আনন্দ উৎসের পেছনে আমি নই, আছে আমার দাদা। মেজো কাকু, ও মেজো কাকু, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে মরছি। তা তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তো গানের রিহার্সাল দিচ্ছিলাম। আজকের সভায় আমাকে গান গাইতে হবে না? গান শোনা তো দেখি। তুমি শুনবে? শুনবো না মানে? কে গাইছে দেখতে হবে তো। তাহলে শোনো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা মেজো কাকু, পাঠা পশু আর বাঘ পশু, তাহলে মা কালীর কাছে পাঠা বলি দেওয়ার মানত করে, কিন্তু বাঘ বলি দেওয়ার মানত করে না কেন বলতে পারো? হ্যাঁ, হ্যাঁ গো, এই কথাটা না শুদ্ধ আমার মাথায় ঘুরপাক খায়। তোর মাথায় ঘুরপাক খায়?
তোর এই উদ্বোধনের কথা শুনে আমার বুকে ছাতি কাঁপে। কাঁপলেই হলো, তোমার তো প্রধানমন্ত্রীর মতন 56 ইঞ্চি ছাতি। এই শোন, তুই তো সমিতির করে যাচ্ছিস, সেখানেই বরং যা। যাবই তো। আচ্ছা বলো তো, রসগোল্লা কখনো ঝাল লাগে না কেন? ওরে বাবা, তুই চুপ করবি। কুকুরের বাঁকালেজ টেনে সোজা করলেও ওর বেঁকে যায় কেন বলতে পারো? তুই না খুব বিচ্ছু হয়েছিস। No, no, I am not বিচ্ছু, I am a great বিট্টু। ঠিক আছে বাবা, এবার আপনি আসুন। শেষ প্রশ্ন। বাবা। বর্ষার ছাতা আর শীতের কথা সত্যি কি কাউকে দিতে নেই? না, নেই। তুই তো যাবি না, আমি বরং এখান থেকে চললাম। শোনো না মেজো কাকু, আবার কি বলবি? ফুল কখন ফোটে, কেমন করে ফোটে, ভোরের আলোয় পাপড়ি মেলে কিভাবে, একদিন তোমাকে সঙ্গে করে নিয়ে সারা রাত জেগে দেখবো। কি তুমি আমার সঙ্গ দেবে তো? নিশ্চয়ই দেবো বাবা, তুই তো আমাদের বংশের প্রদীপ, আমাদের নয়নের মণি। আমি চললাম, তুমি আর বেশি দেরি করো না, তুমি তাড়াতাড়ি সত্যি করে চলে এসো। সবাই তোমার জন্য হাফ বিশেষ করে বসে আছে, তুমি না গেলে সব কন্ট্রোল হয়ে যাবে। আমি চললাম। যাবো রে বাবা, যাবো। গায়ে সবাইকে নিমন্ত্রণ করে দাদা দেখছে এখনো ক্ষান্ত হয়নি। সুদাময়ী আরোগ্য নিকেতনের শুভ উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক সবার আলোচনা রেখেছে। আমি যাব না তা কি করে হয়? দাদার স্বপ্নকে সার্থক করতে আমায় তো যেতেই হবে। কেমন আছো গো মেজো দাদা বাবু? আরে সাবিত্রী, তবু ভালো, তুমি আমায় চিনতে পেরেছো। তুমি ঠিক সেই আগের মতো আছো। তুমি কত ভালো গো মেজো দাদা বাবু, কিন্তু তোমার মতো সাদা সিধে একটা ভালো মানুষকে চোখের সামনে রাক্ষসীটা বিষ খাইয়ে মারবে? না না, এ আমি সহ্য করতে পারবো না। আমি ভেবেছিলাম কথাটা চেপে যাব, না না, সে আমি বলতে পারবো না। আমি এখন বাড়ি যাই। বনিতা ছেড়ে স্পষ্ট করে বল, কি কাকে বিষ খাইয়ে মারবে? বৌদিমণি আজ রাতে তোমার দুধে বিষ মিশিয়ে দেবে। সাবিত্রী, তুমি আমাকে মেরে ফেলো দাদা বাবু, তবু আমি নিজের কানে যে কথা শুনেছি, আরো শুনেছি বিশ্বের শিশি তোমার বিছানার তলায় থাকবে। কি আবল তাবল বলছিস? অনন্যা কেন আমাকে বিষ খাইয়ে মারতে হবে? তোমাকে না মারলে সে যে তার মনের মানুষের কাছে আপন হতে পারবে না। অনন্যার নামে আর একটা বাজে কথা বলে তো জিভ টেনে আমি চিড়ে ফেলবো। বল বল, অনন্যার মনের মানুষকে বল। তোমার বর্দা বৌদিমণি বড় কর্তার সঙ্গে পরামর্শ করে পথের কাঁটা সরাতে চাইছে তোমাকে খুন করে। এবার তোকে আমি খুন করে ফেলবো। বল বল, তোকে কে এই মতলবে পাঠিয়েছে? আর বর্দার নির্দেশে যে বিছানা তলায় বিশেষ চিঠি রাখা হয়েছে তা তো মুখের কথা হবে না, তার জন্য প্রমাণ চাই, প্রমাণ। এ তো প্রেমপত্র, কে তোকে এই কাজে পাঠিয়েছে? বিশ্বাস কর দাদা বাবু, কেউ আমাকে পাঠায়নি। বৌদিমণি তখন বাপের ঘরে ছিল। বড় বাবু আমার হাতে এই চিঠিটা দিয়ে বলেছিল। আবার মিথ্যে বলছিস? আমি তোমার পায়ে ধরে বলছি, আমি মিথ্যে বলছি না। তোকে মেরেই ফেলবো। সত্যি করে বল, সত্যি করে বল। তার আগে তুমি সত্যি করে বলো তো, এটা বর্দা বাবু হাতে লেখা কিনা? এ তো অবিকল আমার দাদার হাতে লেখা চিঠি। নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। কিন্তু কিন্তু এই চিঠি তো অনন্যার কাছে থাকার কথা ছিল। হ্যাঁ, বৌদিমণির কাছে ছিল তো। গল্পে বইয়ের মধ্যে বইগুলো ঝাড়পুছ করতে দেখে একটা চিঠি ঝটপট খুলে পড়ে ফেললাম। পড়ে চক্ষু চারো গাছ, এ তো সেই চিঠি। বৌদিমণি তখন বাপের ঘরে ছিল। বড়বাবু আমার হাতে এই চিঠিটা দিয়ে বলেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। আমি আর সহ্য করতে পারছি না। এ তো অবিকল আমার দাদার হাতে লেখা চিঠি। ওষুধ ধরেছে, আমি ফাটল ধরাতে পেরেছি। এইবার ধীরে ধীরে ফাটলটা বড় হবে। আমি এগুলো কিছুতেই মেনে নিতে পারছি না। আমার মাথার চুলগুলো কেমন জানি সব ছিঁড়ে যাচ্ছে। আমার দাদার আমার স্ত্রী এতটা নোংরা। না 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 না, আমার ভাবনার মধ্যে নিশ্চয় করে ভুল আছে, নিশ্চয় করে ভুল আছে। ভুল নেই মেজো দাদা বাবু, তুমি তখন বিদেশে 2-4 দিন অন্তর বৌদিমণি বাপের বাড়ি যেতে চাইতো। আমি সঙ্গে যেতে চাইলে বলতো, না না তোকে যেতে হবে না, বড়টাই আমাকে পৌঁছে দেবে। এখন মনে হচ্ছে সত্যি কি 2 দিন ছাড়া বৌদিমণি বাপের বাড়ি যেত, নাকি কোনো হোটেলে বড়দা বাবুকে নিয়ে ফষ্টি নষ্টি করতো। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। তোর মুখ আমি আর এই বাড়িতে কখনো দেখতে চাই না। দূর হয়ে যা, দূর হয়ে যা।
ফাটলটা খুব বড় হয়েছে, ধস নেমে ভেঙে পড়লো বলে। যাই নগদ মজুরিটা নাগেশ্বরের কাছ থেকে আদায় করে নি। আচ্ছা, অনন্যা বলে গেল অনন্যা 2-4 দিন অন্তর অন্তর বাপের বাড়ি যেত। সাবিত্রী তো এটাই বলে গেল, কিন্তু কিন্তু আমার স্বামী তো সেদিন একটা এরকম ঘটনা ঘটেছিল, কি 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 একটা জরুরি কাজে আমি যেতে পারিনি। আর ঠিক সেই সময় দাদা এসে বলল, এই যে রাজেশ, আরে বৌমা বলছে বাপের বাড়ি যাবে, তা তুই নাকি যেতে পারবি না বলেছিস। ঠিক আছে ঠিক আছে, আমি তো কলকাতায় কেনাকাটা করতে যাচ্ছি, আমি না হয় বৌমাকে পৌঁছে দিয়ে আমার কাজগুলো সেরে নেবো। কিরে, তাই তো? হ্যাঁ 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 বৌমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তোমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। কাজ আর কাজ আর কাজ। সত্যি কি সেদিন কোনো কাজ ছিল, নাকি অনন্যাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার অছিল? আমি আর এগুলো কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, সত্যি কি বর্তার নির্দেশে বিচারের তলে বিশেষ রাখা ছিল নাকি? আমার গানের মালায় আমি করব কার গান, আমার গানের মালায় আমি করব কার গান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কার গান, আমার গানের মালায় আমি করব কার গান, আমার গানের মালায় আমি করব। এই মালাটা আমি নিজে হাতে গেঁথেছি ওকে পরাবো বলে, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে বোধহয় ও ওপরের ঘরেই আছে। বর্দা আজকে তার দাতব্য চিকিৎসালয়ের দায়িত্ব তুলে দেবে ওর হাতে, মঞ্চে সবাই ওর গলায় মালা পরাবে, কিন্তু সবার মালা ওর গলায় পরানোর আগেই আমি আমার এই গাঁথা মালাটা ওর গলায় পরিয়ে দেব, আর এটাই হবে আমার ভালোবাসার উপহার। না মশাই না, এটা হলো বিজয়ীর জয়মাল্য, তাই এই মালাটা নিজের হাতেই আমি তোমার গলায় পরিয়ে দিলাম। বিশ্বাসঘাতিনী কলঙ্কিনী স্ত্রীর মালা কোনো স্বামী গলায় আদর করে পড়ে না। কি বলবে? আমি আমি বিশ্বাসঘাতিনী, আমি কলঙ্কিনী। আর সেই কলঙ্কিত দায় নায়ক এই বিক্রমপুরের জনদরদি প্রাক্তন অঞ্চল প্রধান আমার পূজনীয় দাদা। বলো না কার প্ররোচনায় তুমি আমাকে আর বর্দাকে জড়িয়ে? অস্বীকার করতে পারো, অস্বীকার করতে পারো তোমার প্রিয় বাসুরকে খুশি করতে আজ রাতে এই বিষ আমাকে দুধের সঙ্গে খাওয়াতে চেয়েছিলে। শোনো, আমাকে যদি তোমার অবিশ্বাস হয় তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারো, তবু বর্দার নিষ্পাপ বুকে কলঙ্কের কালিমাকে দিও না। নিষ্পাপ, পূজনীয়, অনন্য নামের কলঙ্ক তুই। আর অথচ আমি দাদাকে শ্রদ্ধার আসনে বসিয়ে পুজো করতাম। আরে কেন সেই শ্রদ্ধার আসনটাকে স্টেটে হিচড়ে মাটিতে নামিয়ে দিতে চাইছো বলতে পারো? কেন তুমি নিজেকে এতটা ছোট করছো? শোনো, আমার দিকে দেখো, আমি বলছি আমাদের বিরুদ্ধে না এগুলো কোনো চক্রান্ত হচ্ছে, বিশ্বাস করো। আচ্ছা আমি তোমার পা ধরে বলছি, বদ্ধার চরিত্রে কলঙ্ক লেপন করো না। Don't try to make me fool. একটা নোংরা মেয়ে। শোনো, চোখের জল ফেললে আর পায়ে পড়লে কখনো পাপ দিয়ে যায় না। আরে আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম। ভালোবাসা
যে ভালোবাসা অন্যের চোখের জলের মূল্য বোঝে না, তাকে ভালোবাসা বলে না, তাকে বলে অভিনয়। আর মানুষের মহত্বটা কোথায় জানো? সে না সব রকম আদর্শকে মেনে চলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কোন আদর্শকেই সে সম্মান করতে জানে না। শক্তি অর্জন করার পর না মানুষের মাথাটা খারাপ হয়ে যায়, যেমন হয়েছে তোমার। আমার মাথা খারাপ হয়ে গেছে, তার জন্য দায়ী তুমি, তোমরা। কতগুলো ডিগ্রি নিয়ে বিদেশ থেকে পাশ করে এলেই কি মানুষের লাল রক্তটা নীল হয়ে যায়? সোনা পিতল লোহার ফারাক কি সে বুঝতে পারে না? তার সমস্ত বয়স বুদ্ধি লোপ পায় নাকি সবটাই তার কাছে অহংকারের গ্যাস বেলুন? একটা ছোট্ট আলপিন ছোয়ালেই সেটা চুপসে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। অনন্য, ইউ আর গোয়িং টু বার্ন। বৃথাই ভাঙন রোধ করার চেষ্টা করছো। শোনো, নদীর ভাঙন চেষ্টা করলে রোধ করা যায়, কিন্তু হৃদয়ের ভাঙন সেটা কোনো কিছু দিয়েই রোধ করা যায় না। Yes, I agree with you, but don't forget, Mother Teresa says, if you change the world, go home and love the family. আর তুমি ভাঙতে শিখেছো, গড়তে শেখোনি। না না, আমি ভাঙিনি, বরং ভেঙেছো তুমি। এখন আমি বুঝতে পেরেছি, বড়দার আমাকে বিলেতে ডাক্তারি পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। ছিল বই কি, তোকে বিলেত পাঠানোর মধ্যে আমার একটাই উদ্দেশ্য ছিল, তুই বিলেত ফেরত ডাক্তার হয়ে এই গায়ে ফিরে আসবি। সেই উদ্দেশ্য আজ আমার পূর্ণ হয়েছে। যা যা ভাই যা, মাননীয় অতিথিরা সমিতি ঘরে বসে আছে, সভা সমিতি সেরে আবার খাওয়া দাওয়া আছে। যা 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 যা। যাব, নিশ্চয়ই যাব, তবে তোমাদের সমিতির ঘরে নয়, তোমাদের এই আস্থা কুচ্ছেরে চিরকালের মতো চলে যাবো। তার মানে কি হয়েছে বৌমা? তোমার চোখে জল, মুখটা যেন কেমন কালি হয়ে গেছে। আয়না ভেঙে চৌচির হয়ে গেলে মুখ যে বিকৃতি আসবে বড়দা। বৌমা, আর চোখের জলের কথা বলছেন? আপনার এই আদর্শবান শিক্ষিত বিলেত ফেরত ডাক্তারের কাছে আমার এই চোখের জলের যে কোনো মূল্য নেই বড়দা, কোনো মূল্য নেই। বৌমা কি হয়েছে আমাকে খুলে বলো। পারবো না বড়দা, সে কথা আমি আপনাকে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, সদ্য ফোটা গোলাপটা আজ সবার কাছে যে কাটায় ভরা ধুধুল ফুল হয়ে গেল বড়দা। তাই আপনাদের শান্তির সংসারে আমি আরো শান্তির আগুনে জ্বালাবো না। এসব কি বলছো মা? পঞ্চপ্রদীপের মতো নিজেকে পুড়িয়ে আপনাদের সবার জীবনে যে আলো দেখাতে চেয়েছিলাম, কিন্তু সবার যে সব আশা পূরণ হয় না বড়দা। কেন হয় না? আমরা মা ছেলে একসঙ্গে মিলে এই পৃথিবীতে এখন ওই মা ছেলের সম্পর্কটাকেই কেউ অন্য চোখে দেখে না বড়দা। তাই পরজন বলে যদি কিছু থাকে, তাহলে আমি যেন আপনার মা হয়ে জন্মাতে পারি। তুমি আমার কথা শোনো। কি হয়েছে রে রাজেশ? একদম চুপ করো তুমি। এতদিন তোমাকে আমি শ্রদ্ধার আসনে বসিয়ে পুজো করতাম, কিন্তু আজ এই বিশেষ শিশিয়ার চিঠি থেকে সে ধারণা আমার ভেঙে গেছে। উন্নত প্রযুক্তির যুগে তথাকথিত শিক্ষিতরা
বিছানার তলায় বিশেষ শিশি, হাতে লেখা প্রেমপত্র, এগুলোকে বিশ্বাস করে মনের মধ্যে স্থান দেয় কিভাবে? তাদের শিক্ষিত মনে একবারও কি উকি দিল না যে কেউ বা কারা আমার দাতব্য চিকিৎসালয়ে গড়ার পরিকল্পনা বানচাল করতে চাইছে? অথচ আমার বিলেত ফেরত শিক্ষিত ডাক্তার ভাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেই পাতা ফাঁদেই পা দিয়ে বসলো। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো? তোমাকে দাদা বলে ডাকতে আমার ঘেন্না করে, ঘেন্না। ওরে ভাই, এখনো আকাশে চন্দ্র সূর্য ওঠে, দিন রাত্রি হয়, জোয়ার ভাটা খেলে, তুই আমাকে সন্দেহ করিস না রে ভাই। এখনো বুঝে দেখ, আমাদের দাতব্য চিকিৎসার স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিতে চাইছে। তারই জন্য এই চক্রান্তকারীদের হীন ষড়যন্ত্র। আয় আয় ভাই আয়, সমিতি ঘরে আয়। চরিত্র লম্বা ভাই, তুই আমাকে এই কথা বলতে পারলি ভাই? 7 দিনের মধ্যে আমাদের এই পৈতৃক সম্পত্তি যদি ভাগ না হয়, আমি কিন্তু আইনের সাহায্যে পাই টু পাই বুঝে নেব। কথাটা যেন মাথায় থাকে। না ভাই না, তুই আমাকে ভুল বুঝে চলে যাস না ভাই, তুই ফিরে আয় ভাই, তুই এবার এত আশা, এত আয়োজন সব ব্যর্থ হয়ে গেল। ওদিকে বিডিও সাহেব আমাদের পথ চেয়ে বসে আছে। এখন তাকে আমি কি বলবো, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। ভাবতে হবে না মিস্টার মুখার্জি, আসার গুরুত্ব বুঝে আমি নিজেই চলে এসেছি। হ্যাঁ বিডিও সাহেব, হ্যাঁ। ব্যাপার কি প্রণবেশ বাবু? রাজেশ বাবুকে ঝড়ের মতো বেরিয়ে যেতে দেখলাম। না 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 না, আমি ওর হাতে পায়ে ধরে আমি ঠিক ফিরিয়ে আনবো। আমার স্বপ্ন ওকে পূরণ করতেই হবে। দরিদ্র মানুষগুলোর সেবার দায়িত্ব ওকে কাঁধে তুলে নিতে হবে। মুমূর্ষ রোগীগুলোকে ওকে বাঁচিয়ে তুলতেই হবে। রাজেশ, তুই ফিরে আয় ভাই, তুই যাস না, তুই ফিরে আয় রাজেশ। মিস্টার মুখার্জি খুবই মানসিক আঘাত পেয়েছেন। কেউ কে পেছনে চক্রান্ত করছে, কিন্তু তাতে কার লাভ? তবে কে এলাকার প্রভাবশালী কদ ডাক্তার নাগেশ্বর চ্যাটার্জি। যদি আমার ধারণা সত্য প্রমাণিত হয়, তাহলে একদিন না একদিন চক্রান্তকারীদের চক্রান্ত ধরা পড়বেই পড়বে। আর সেদিন প্রমাণ হয়ে যাবে যে আকাশের নিচে চাঁদুয়া টানালেই যেমন সূর্যের আলোকে ঢাকা যায় না, তেমনি ষড়যন্ত্রকারীদের শত চেষ্টাতেও দাতব্য চিকিৎসালয় গড়ার স্বপ্নও ব্যর্থ হবে না, হতে পারে না। গাটা কেমন ছমছম করছে। ভালো মানুষের সর্বনাশ করলে বোধহয় এমনটাই হয়। যাই, নগদ মজুরিটা নাগেশ্বরের কাছ থেকে নিয়ে চলেই যাব। তার আগে অনন্যাকে বাড়ি থেকে ফুসলে বের করে নিয়ে আয়, কাজটা সেরে আয়, মাল্লু পাবি 1 লাখ টাকা। না ডাক্তার না, আমার টাকা চাই না, আর ওসব নোংরা কাজও আমি করতে পারবো না। অনন্যাকে ঘর থেকে ফুসলে বের করে নিয়ে আসতে না পারলে তাহলে তোকে উলঙ্গ করে তোর দেহটাকে আমি ভোগ করব। পায়ে পড়ি ডাক্তার, আমাকে তুমি নষ্ট করো না। তাহলে আমি যে কাজটার কথা বলেছিলাম সেই কাজটা আমার তুই করে দে। কিন্তু কাজ হওয়ার পর যদি খাটুনির মজুরিটা না পাই, তাহলে সব আমি ফাঁস করে দেব। তাই নাকি? ঠিক তাই। কথাটা যেন মনে থাকে। কথাটা যেন এই জন্য লোকের মুখে মুখে ভাবে পিঁপড়ের পাখা ওঠে কি জন্যে বলুন? পরিবার করে
হ্যাঁ, মরিবার তরে। পিঁপড়ের কামড় সহ্য করতে পারবেন তো? তা কদিন ডুব মেরে কোথায় ছিলি? এই পুলিশ মালটাকে নিয়ে হানিমুন করছিলি? হানিমুন? এই! দেবিকাকে নিয়ে আর একটা কথা বললে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেবো রে। যাকে ডেকেছিলি কেন বল, না হলে চলে যাব। আরে যাবি যাবি, নিশ্চয়ই যাবি। তার আগেই বিলেতিটা গলায় ঢেলে নে। ওসব খাওয়া আমি ছেড়ে দিয়েছি। বেড়াল বলে আমি মাছ খাবো না, পুলিশ বলে আমি ঘুষ খাবো না। কাসুন্দি না ঘেটে কি জন্য ডেকেছিলে বলো? এখনো তুই বুঝতে পারলি না? তোর বর্দা হলো তোর প্রধান শত্রু। কি বললে? আমার আমার প্রধান না, হতে পারে না, হতে পারে না। ভেবেছিলাম মদ আর ছোবো না, কিন্তু মদ আমাকে ছাড়বে বলে মনে হয় না। তাই মেজাজটা ঠান্ডা করার জন্য চাই বিশুদ্ধ বিলেতি স্বাস্থ্যকর ঠান্ডা পানীয়। ভেজাল নাই তো? ব্র্যান্ডিতে ভেজাল বলিস কি রে? সব জিনিসই তো ভেজাল, এমনকি মানুষেও ভেজাল। আর আমার চোখে শালা তুমিও একটা ভেজাল মাল। দে দে দে, তুই আমাকে আরো গালাগাল দে, কিন্তু এটা ভুলে যাস নে তোর বর্দা তোদের ফাঁকি দিতে চেয়েছিল বলে তোর মেয়েদার রাজেশ কষিয়ে লাথি মেরে ঘর ছেড়ে চলে গেছে। ওই যে বললাম মানুষেও ভেজাল। আর তোর মা লক্ষ্মী দিদিরা শুধু কাঁদছে আর কাঁদছে। স্ত্রীকে ত্যাগ করে স্বামী যদি চলে যায় তাহলে সে কি হাসবে? হাসবে রে ঢ্যামনা। ঢ্যামনা বলে খুশি হলি তো? আরো বল, আরো বল তুই আমাকে, তাতে আমার কোনো দুঃখ নেই রে। কিন্তু এটা কি তুই জানিস, আজ 3 দিন হলো একটা পোড়া রুটিও জোটেনি তোর ভাইপো বিট্টুর ভাগ্যে। কি বললে? আমার বিট্টু? না, এ হতে পারে না, এ হতে পারে না, পারে না। 100 টাকা ধার দেবে? 100 টাকা কেন বলছিস? এই নে, এই নে, এই 1000 টাকা ধর। কিন্তু অনন্যকে তোকে বাড়ি থেকে তাড়াতে হবে। না, মামলা লড়ে তো ন্যায্য পাওনা আমি তোকে নিশ্চয়ই পাইয়ে দেবো। তুই মানুষ তো দূরের কথা, তুই তো একটা পশুরও অধম রে। একদম ঠিক কথা বলেছিস, আমি পশুরও অধম। হ্যাঁ রে, তোর মুখে যা আসে আর আমাকে বলে যা। কিন্তু এটা তুই মনে রাখিস, তোর মা লক্ষ্মীর বিসর্জনের বাজনাটা কিন্তু তোকেই বাজাতে হবে। বাজাবো, তোর মরণ ঘন্টাটা আমি বাজাবো। একটা কথা কান খুলে শুনে রাখ, বিট্টুকে বাঁচাতে আর যদি কোনো পথ আমি খুঁজে না পাই তাহলে জুতো পালিশ করে টাকা রোজগার করব, মুঠেগিরি করব। তবু আমার বাড়ির কুলবধূকে, মানে আমার মাকে যে বাড়ির বাইরে বের করতে চায়, সেই জানোয়ারের সাহায্য আমি নেব না রে। ও বাবা, অনন্যার উপর খুব যে দরদ দেখছি। মা বোন জ্ঞান থাকলে এসব কথা বলতে পারতিস না রে পশু। ভেবেছিলিস মালের ঘরে মতো মাতালটাকে যা শোনাবো তাই শুনবে, যা বোঝাবো তাই বুঝবে। ওরে মাকড়া, তোদের মতো শিক্ষিত নই বলে আজ আমার খুব গর্ব হচ্ছে রে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ রে শালা মুখ্য বলেই না, ওই এক অক্ষর দিয়ে তৈরি মা শব্দটার মানে আমি বুঝি। তাই তো মাকে আমি প্রণাম করি। আর তোরা সারা টাকার লোভে আদর্শকে কবরে পাঠিয়ে মায়ের নামে মিথ্যা কেচ্ছা বিক্রি করতেও তোরা দুবার ভাবিস না, লজ্জিত হোস না? থামলি কেন? আরে বল, যত খুশি বল। শালা জন্মের পর আতুর ঘরে তোর মা কেন তোর গলা টিপে মেরে ফেললো না রে? ধান্না আমি মরেই গেছি, তাই বলে অনন্যার কলঙ্কটা কি মুছে যাবে নাকি সে ধোয়া তুলসী পাতা? সেটা তোদের মতো নিন্দুকেরাই রটিয়েছে, কিন্তু আমি জানি আমার বর্দা সূর্যের মতো নিষ্কলঙ্কার মা লক্ষ্মী
গঙ্গা জলরাশির মতো পূত পবিত্র। আমার কথা শুনে চললে তোর ভাগ্যটা ফিরে যেতে রে দেবে। পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। এই দিনে দেখছি পায়ের জুতোটা মাথায় চড়ে বসে। আবার ওই জুতোর ফিতে বাঁধতে গেলে তোদের দামি মাথাটা জুতোর কাছেই নেবে আসে। আমাকে আর ঘাঁটাবি না। তাহলে তাহলে হাতে লোটা কম্বল ধরিয়ে না পরপারে যাওয়ার রাস্তাটা আমি তোকে দেখিয়ে দেব। কথাটা কিন্তু তুই মনে রাখিস। মনে রাখে। শালা আমাকে শাসিয়ে গেল, আবার বলছে আমি যেন কথাটা ভেবেছিলাম মাতালটাকে আমি হাতে রাখবো। আরে সুন্দরী মেহবুবা সাব ইন্সপেক্টর, যার সঙ্গে ওর লটখট 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 চলছে, ওকে আমি হাতে রাখবো। কিন্তু দেখলাম এর শালা একটা শক্ত খুঁটি। না 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 না, আমিও হাল ছেড়ে দেব না। ধর কুণ্ডলী যেমন একটুখানি রন্ধের সাহায্যে গোটা ঘরটাকে নিমেষের মধ্যে অন্ধকার করে দেয়, তেমনি তোর অনন্যা কুললক্ষ্মীকে বাসি ফুলের মতো তুমড়ে মুচড়ে মুখার্জিদের সুখের সাজানো বাগানটাকে পূর্ণ গ্রাস করবে নাগেশ্বর চাটুর্যি। শ্মশানের বল তোলে করতাল আর খোল, নাগেশ্বরের বাণী হলো বলো হরি হরি হরি। ছেড়ে দিলে মন সুযোগ আর তো পাবি না 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 না, ছেড়ে দেবো না তোমায় হিত মজারে রাখবো, ছেড়ে দেবো না তোমায় ভক্ত মজারে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে এমন সুযোগ, ছেড়ে দিলে এমন সুযোগ, ছেড়ে দিলে এমন সুযোগ আর তো পাবি না 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 না, ছেড়ে দেবো না। খুঁজেছি অনেকে, খুঁজেছি তোমাকে, হয়তো পেয়েছি কখনো, আবার হারিয়ে ফেলেছি তোমাকে, শুধু রয়ে গেছে স্বপ্ন। চেয়েছি অনেক, চেয়েছি তোমাকে, হয়তো পেয়েছি কখনো, হয়তো পাইনি, তবু কিছু রেশ মন ছুঁয়েছিল তখন। হয়তো তোমাকে পাবো শেষে কোনো এক নতুন আলোর ভোরে। দেশে দেশে খুঁজি, কালে কালে খুঁজি, পথে আর প্রান্তরে। এখানে দাঁড়িয়ে কি খুঁজছো রূপম? তোমাকেই খুঁজছিলাম। লাভ নেই। এভাবে কথা বলছো কেন? তাছাড়া ইদানিং আমার ফোনে অ্যাটেন্ড করছো না, অথচ দুদিন আগেই ভিডিও কল করে আমরা কত কথাই না বলেছি। আর আজ ব্যস্ত ছিলাম। কি এমন ব্যস্ত ছিলে যে স্বামীর সঙ্গে কথা বলার মতো অবসর পাওনি? তাছাড়া আজ কতদিন বাদে তোমার সঙ্গে আমার দেখা, ভেবেছিলাম কোথায় তুমি হঠাৎ আজ আমার কাছে আশ্চর্য হয়ে যাবে, তা না হয়ে তুমি নিজেকে তুমি কি মনে করো রূপম?
মিশরের পিরামিড না আগ্রার তাজমহল যে তোমাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাব? তোমার কি হয়েছে মিতা? কি হয়েছে বোঝো না? একটা যুবতী নারী কি চায়? সে চায় স্বামী সঙ্গ, স্বামীর ভালোবাসা। কিন্তু তুমি তুমি তো দিন রাত কাজ নিয়ে ব্যস্ত থাকো। একটা পূর্ণ যৌবনা নারী কাকে নিয়ে বাঁচবে, কাকে আঁকড়ে বাঁচবে ভেবে দেখেছো কোনোদিন? কোনোদিনও দেখনি। কিন্তু আমি তোমার সম্মান ও পদমর্যাদার কথা ভেবে সকলের কাছে মিথ্যে বলে গেছি। তুমি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো। কিন্তু মিতা, আমি তো তোমাকে সত্যি ভালোবাসি, আর সেই ভালোবাসার মধ্যেই কোনো ফাঁকি আছে বলে তো আমি মনে করি না। তোমার কিছু মনে করা না করায় এই মিতার কিছু যায় আসে না রূপম। তাছাড়া অনেক ভেবে দেখলাম মামা ও মায়ের পছন্দ করা পাত্রের যোগ্যতা তোমার থেকে অনেক অনেক বেশি। মিতা, তুমি আমাকে এভাবে অসম্মান করে কথা বলতে পারলে মিতা? চুপ করো! তোমার ওই সম্মানের ছাপি কুলুম্বিতে রেখে দিন রাত ভজনা করে যাও একটা অপদার্থ অকর্মণ্য নপুংসক। মিতা, তুমি আমাকে এভাবে আঘাত দিয়ে কথা বলতে পারলে মিতা? আর বলবো না। আর তোমাকে আঘাতও পেতে হবে না যদি এই ডিভোর্স পেপারটায় সাইন করে দাও। আই রিকোয়েস্ট ইউ, প্লিজ সাইন ইট। দাও। মিতা, তুমি সুখী হবে ভেবেই আমি ডিভোর্স পেপারে সই করলাম। ভবিষ্যতে কোনো ক্ষতি করার চেষ্টা করলে ক্ষতি? মিতা, জীবনটা যার খরচের খাতায়, ভবিষ্যতে যে আজ প্রতভস্ত, সে আর অন্যের কি ক্ষতি করবে মিতা? রূপম! তুমি নিশ্চিন্তে থাকতে পারো, বিলেত ফেরত ডাক্তার দেবো সিঁদুর তোমার স্মৃতিতে রাঙিয়ে রাখো, এ আমার ঈশ্বরের কাছে শেষ প্রার্থনা। দ্যাটস ভেরি গুড। তাহলে এখন আসছি কেমন? ও হ্যাঁ, তাহলে আমাদের কোর্টেই দেখা হবে। বাই। মিতা, তুমি চোখ বন্ধ করে পথ হাঁটছো, পথের দুর্ঘটনাতে পারবে না। যে ঘুড়ি সুতো কেটে আকাশে উড়ে গেছে তাকে আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না। লাটাই হাতে শূন্য আকাশের পানে তাকিয়ে কি লাভ? সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব গিয়ে। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব গিয়ে। সোনার শিকড় কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। ভাবিনি সেই সে আসার এই পরিণাম, কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। ভালোবাসা খুন হলে মানুষের যে সব ভালো মরে যায়, তাই এর আগে আমি জানতাম না। জানা উচিত ছিল, কারণ শুধু ভালোবাসায় তার পেট ভরে না, সেখানে টাকাও চাই, টাকা। আমার কি টাকা ছিল না? হ্যাঁ, হয়তো ছিলই, কিন্তু তা এতই নগণ্য যে আমার বিলেত ফেরত হবু জামাইয়ের তার তুলনায় কিছুই নাই। টাকার লোভে এক স্বামীকে ত্যাগ করে আর একজনকে স্বামীত্বে বরণ করা কি অন্যায় নয়? তোমার বোঝা উচিত ছিল যে লোহার আংটিতে কখনো হিরে মানায় না। মা, এর জন্য চাই সোনার আংটি। কি বুঝতে পারলে? বুঝেছি মা। সোনার আংটি যে বিলেত ফেরত ডাক্তার, তা আমি বুঝেছি। গুড।
আর আপনার মেয়ে যে মূল্যবান হিরে সেটাও আমি বুঝেছি। ভেরি গুড। এবার আপনি বলুন তো মা, হীরের জন্ম হয় কোথায়? কেন? কয়লার খনিতে। তাহলে স্বীকার করলেন তো মা, আপনার মেয়ে যেখানে জন্মেছে সেটা আসলে কয়লার খনি। হ্যাঁ মা হ্যাঁ, এই যে রানীগঞ্জের কয়লা, শত ধুলেও যার যাই না ময়লা। গেট আউট, গেট আউট, আই সে গেট আউট। এত বড় সাহস আমাকে অপমান করো! আমি অপমানের প্রতিশোধ নেবই নেব। ও দিদি, আগে ডিভোর্সটা হতে দে। ডিভোর্স পেপার হাতে পেলেই আমি বিয়ের সময় বাজিয়ে দেব। বিয়ে বাড়ি হবে আর হাসি আর হইচই, খাবে যদি চলে এসো লুচি আর ছানা দই। বিয়ে বাড়ি হবে আর হাসি আর হইচই, খাবে যদি চলে এসো লুচি আর ছানা দই। খাবে যদি চলে এসো লুচি আর ছানা দই। তোকে আর পারি না। ও দিদি, আমি একটা প্ল্যান করেছি। মানে ভাগ্নির দ্বিতীয় পক্ষে নিমন্ত্রণ করতে গিয়ে আমি প্রেজেন্টেশনেরও কথাটা বলে আসবো। মা গো মা, কি লজ্জা কি লজ্জা! লোকের কাছে মান সম্মান থাকবে? একটা দিদি, আজ পর্যন্ত বিয়ে বাড়িতে খেয়ে কাউকে সুখ্যাতি করতে দেখেছিস? বড় খুদ ধরায় অবস্থা। তারা ভাগ্নি প্রথম পক্ষের বিয়ে তো দেখলি, খাবার সময় সব যোগ্যস্ত, আরে প্রেজেন্টেশনের বেলায় এই রজনীগন্ধা স্টিক। না না, তাই আমি ঠিক করেছি, ভাগ্নের দ্বিতীয় পক্ষের প্রেজেন্টেশন বিক্রি করে আমি কিনবো একটা গাড়ি। ওহো, কি মুশকিল! আর তৃতীয় পক্ষের প্রেজেন্টেশন বিক্রি করে করবো একটা বাড়ি। এবার কি তুই মার খাবি? আর চতুর্থ পক্ষের প্রেজেন্টেশন বিক্রি করে ও দিদি, ওই দেখ তোর হবু জামাই এদিকেই আছে। এসো বাবা এসো। থাক বাবা থাক। ও দিদি, তোর হবু জামাইকে বলে আমাকে একটা 5 স্টার হোটেল করে দিতে বল না। না বাবা না, ওর কথা তুমি একদম শুনবে না। ও যা পেটুক, দুদিনেই তোমার হোটেলের চেয়ার টেবিল খাট পালঙ্ক সবকিছু কর্মরিয়ে চিবিয়ে খাবে। বললি তোর হবু জামাইয়ের সামনে তুই আমাকে অপমান করলি। আমি রাক্ষস, আমি পেটু, আমি সব খাট কর্মরিয়ে একই হলো। ও ও বাবা, তুমি তো ডাক্তার, দেখো না বাবা আমার একমাত্র ভোলে ভোলা ভাইটার কি হলো। ও ভাই, ভাই রে! ও ভাই, ও ভাই কথা বল, কথা বল ভাই, কথা বল। ওরে আমার কি হলো গো, কেন মুতে আমি ভাইকে বকুনি দিলাম গো। চুপ করুন, আমি দেখছি। ও ভাই, ভাই, ও ভাই, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। লাস্ট স্টেজ, এক্ষুনি অপারেশন করতে হবে। আমি অপারেশন হব না। তাহলে কি হবে? আমি কিচ্ছু হব না। তাহলে তুই অজ্ঞান হয়ে পড়ছিস কেন? বড় খিদে পেয়েছে রে দিদি। আচ্ছা কি খাবেন বলুন? রসগোল্লা, দই, সীতাভোগ আর এই শক্তিগড়ের ল্যাংচা। এই নিন টাকাটা ধরুন, আপনার যা মন চায় তাই খেয়ে নেবেন। দিদি রে, তোর জামাই না খুব ভালো। আচ্ছা আমি এখন চলি। তোর লজ্জা শরম বলে কিছুই নেই। আমার হবু জামাইয়ের মাথায় হাত বুলিয়ে 500 টাকা হাতিয়ে নিলি। এই দিদি,
এই টাকার খোটা দিবি না বলছে, তাহলে আমি রাগ করে টাকা ফেরত দিয়ে দিবি? না, তবে আমি আবার অজ্ঞান হয়ে মঙ্গল ভবন তুমি কতক্ষণ এসেছো রাজেশ? এই তো এইমাত্র। ও, তোমার সাথে কিছু জরুরি কথা আছে, চলো ভেতরে চলো। হ্যাঁ চলো। হ্যাঁ বাবা, তুই ভেতরে যা বাবা, ভেতরে যা। বিশ্রাম নাও বাবা, বিশ্রাম নাও। না বাবা না, এই শুভ কাজে আর দেরি করা যাবে না। তাহলে এখন আমি কি করি? আগামী মাসের 7 তারিখে আমার বেবির বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। এই, একদম পাগলামো করবে না বলে দিচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে পাগল বলছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার বাড়ি ভুলে যাওনি নিশ্চয়ই? মানে তোমার বাবা, আমার শ্বশুর মশাই আমাকে ভালোবেসে এই বাড়িটা বহু আগে আমার নামে উইল করে দিয়েছে। তাহলে এখন বাড়িটা কার? কিন্তু আমি তো তোমার স্বামী। হ্যাঁ স্বামী। তা যদি স্বামীত্ব ফলাতে চাও, আগামী মাসের 7 তারিখে আমার বেবির বিয়েতে যদি সভ্য ভদ্র হয়ে কোনে কর্তা সেজে সমস্ত কিছু দেখাশোনা করতে পারো, তবেই তুমি এই বাড়িতে থাকবে, নয়তো তোমার এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, তাই তো? না না, এ বাড়িটা আমারও নয়। এ? হ্যাঁ, এখন থেকে এই বাড়িটা ভম্মলে। ও একটা বিশাল ধরনের ব্যবসা শুরু করবে, তো প্রচুর টাকার দরকার। তাই তাই এই বাড়িটা ব্যাংকে মর্টগেজ রেখে 25 লাখ টাকা লোন নিয়েছে। আর আমাকে ওর কারখানা শেয়ার পার্টনার করবে বলে কথাও দিয়েছে। পার্টনার করে তো দূরের কথা, পাটকাঠি জানো তো? পাটকাঠি তোমাকে পাটায় ফেলে আছাড় মারবে। তোমার ভাই একজন প্রথম সারির জালিয়ে। না, থামবে না। দেবী মা, এসআই দেবিকা চৌধুরী। দেবী মা। আবার তুই এখানে এসেছিস কেন? এখানে কি চোর ধরতে এসেছিস? ঠিক বলেছো কাকিমা, তোমার ভাই ভম্বল ওরফে কিশোরদারকে ডেকে দাও। এ তুই কি বলছিস মা? হ্যাঁ কাকু, কাকিমাকে বলেছি ওনার ভাই বহুরূপী, হয় উনি জানে নয়তো না জানার ভান করছে। শোনো, তোমার ভাইজি কেমন চ্যাটাং চ্যাটাং করে আমাকে কথা শোনাচ্ছে। ওর কথার মানে গুলো তুমি যদি বুঝতে পারতে, তাহলে চ্যাটাং চ্যাটাং বলে মনে হতো না, বুঝেছো? হ্যাঁ গো, আমি বুঝেছি। তোমার ভাইজি শিক্ষিত বলেই না, একটা মূর্খ মধু মাতালের সঙ্গে দিনরাত ঢলাঢলি করে ঘুরে বেড়াচ্ছে। তা কোন বংশের মেয়ে দেখতে হবে তো? আমার ভাই যে আর যাই করুক, তার মনের মানুষকে বেছে নিতে সে ভুল করে না। আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই তোর লক্ষ্যে এগিয়ে যা, আর যত তাড়াতাড়ি পারিস ওই জালিয়াতের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যা। ওরা ওরা আমার মেয়েটার মনে বিষ শুক্রে দিয়ে তাকে দ্বিচারিণী সাজাতে চাইছে। না, আর আমি সহ্য করবো না। এবার আমি শাসন করব। এই দিগম্বর চৌধুরী তার স্ত্রীকে এবার শাসন করতে জানে। কাকু তুমি শান্ত হও, এত ভেঙে পড়ো না, তুমি শান্ত হও। ওরে মা, কাকু, শ্মশানে দাহ করার পর কলসি একবার ভেঙে গেলে তাকে কেউ পিছন ফিরে তাকায় না রে, তাকে কেউ পিছন ফিরে তাকায় না। এই শোনো, এই শত্রুটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দাও। তার আগে আমি তোমাকে খুন করে জেলে যাব। তার আগে তোমার রক্ত পান করে আমি বিধবা সাজবো। রাজেশ্বরী, এই রক্তে খেলবো আমি হলে। রক্ত রক্ত রক্ত। এই! না না না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। এমন হিম প্রস্তাব দেওয়ার সাহস তুই পেলি কোথা থেকে? কেন অবুঝ হচ্ছ বৌদিমণি? নাগেশ্বর ডাক্তার তোমাকে যার হাতে তুলে দেবে, সে তোমাকে রাজরানী করে রাখবে। ভুলে যাস না আমি মুখার্জি বাড়ির বউ। হলে কি হবে গো, নামেই তাল পুকুর, ঘটি ডোবে না। তবুও সেটা তাল পুকুর, এদো ডোবা বা পচা পুকুর নয়। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মুখ দেখাও পাপ। এই অহংকার আর থাকবে না গো।
যেদিন রাস্তা রাস্তা ভিক্ষে করবে সেদিন ওই সাবিত্রী কথা বাসি হলেও মিষ্টি লাগবেই। তুই যাবি না, ঘাট ধাক্কা দিয়ে বার করবো শয়তানি। যাচ্ছি গো যাচ্ছি, ছানালি লো ছানালি, কত রঙ্গ না দেখালি। নারী জীবনের কোনো মূল্যই কি তোমার কাছে নেই ঈশ্বর? বলতে পারো আর কতদিন এই পুরুষ শাসিত সমাজে নারীদের অস্তিত্ব নিয়ে পাশা খেলার বাজি ধরা হবে? আত্মহত্যা করতে গিয়েও ফিরে এসেছি, মনকে বুঝিয়েছি এইভাবে হেরে গেলে যে চলবে না, এইভাবে হেরে গেলে শেষ হয়ে যাবে জীবন যুদ্ধের রেলগাড়ি। ইঞ্জিন থেকে কামরাগুলো একটা একটা করে বিচ্ছিন্ন হয়ে যাবে। না 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 না, এইভাবে হেরে গেলে চলবে না, এভাবে হেরে গেলে চলবে না, যুদ্ধটা যে শেষ পর্যন্ত চালিয়ে যেতেই হবে। কিন্তু আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। কাকিমা, ভাবি কখন আসবে? আমার খুব খিদে পেয়েছে। ঘরে তো কিছু নেই সোনা, তোকে খেতে দেওয়ার মতো কি দি বলতো? আমায় পয়সা দাও, আমি পাবলুদার দোকান থেকে মুড়ি আর চানাচুর নিয়ে আসছি। পয়সা দেবো মানে? এতদিন যাচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমার বিয়ের যে আংটিটা রয়েছে সেটা আমি মিনুর মার কাছে বন্ধক দিয়ে তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। কোথাও যাস না কিন্তু, আমি যাবো আর আসবো। কাকিমা, তোমাকে বিয়ের আংটি বাঁধতে দিতে হবে না, সে একটা মুখ করতেই হবে। কোথায় যে যাই না, আমি বললাম এখানে থাকতে। কোথায় কে কে ওখানে? এই যে তুষ্টি ছেলে, এটা মারা কি জানে না তার সন্তান কি চায়? তুই একটু দাঁড়া বাবা, আমি এক্ষুনি যাবো আর আসবো। কাকিমা, তোমাকে বিয়ের আংটি বাঁধতে দিতে হবে না, সব হয়েছে মেজো কাকুর জন্য। মেজো কাকু খারাপ, মেজো কাকু পচা। আমার কাকিমাকে যে কষ্ট দেয় সব কখনো ভালো হতে পারে না। কেন যে মেজো কাকু চলে গেল আমাদের ছেড়ে? যাবে না তো কি করবে? হ্যাঁ, যাবে না তো কি করবে? শিক্ষিত বিলেত ফেরত সাহেব কখনো এই ঘেরা বন জঙ্গলে রাস্তা করে থাকতে পারে? পারে না, পারে না, পারে না। ছোট কাকু, তুমি কতদিন কোথায় ছিলে? কি রে, তোর মুখখানা যেন কালো হয়ে গেছে, নিশ্চয়ই কিছু খাসনি? আমার খিদেই পাইনি। হ্যাঁ রে, এই সহ্য শক্তি তুই কোথা থেকে পেলি রে বাবা? বললাম না আমার খিদে পাইনি। ব্যাস, কটা দিন বাড়িতে ছিলাম না আর এরই মধ্যে তা হ্যাঁ রে, মা লক্ষ্মী কোথায়? মিনুদির মায়ের কাছে বিয়ের আংটি বন্ধক দিতে গেছে। আমি কত করে বারণ করলাম, আমার কোনো কথা শুনলই না। আচ্ছা ছোট কাকু, তুমি কাকিমাকে মা লক্ষ্মী বলে ডাকো কেন? আমি তো মূর্খ মদ মাতাল, কাকে কি বলে ডাকতে হয় অত শত জানি না আর বুঝিও না, তাই সব মেয়েকেই এক ধার থেকে মা বলেই ডাকি। মা শব্দটা খুব মিষ্টি, তাই না ছোট কাকু? আমার মা তো আকাশের তারা হয়ে গেছে। রোজ আমি আকাশের দিকে তাকিয়ে মায়ের সঙ্গে কত কথা বলি, কত গল্প করি। তোর মা নেই বলে খুব কষ্ট, তাই না? ধুর, কষ্ট হবে কেন? তাছাড়া কে বলল আমার মা নেই? কাকিমাই তো আমার মা, আমায় কত ভালোবাসে। তাছাড়া আমার বাবা কি বলে জানো? ভালোবাসা হলো অমূল্য রতন, সবার মনে বিলিয়ে দিবি। হ্যাঁ রে, তোর এই কচি মনের ভালোবাসাই যেন সবার হৃদয়ে সুগন্ধি ফুলের বাতাবরণ তৈরি করতে পারে। মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা জানাই। এই দেখ বাবা, তোর জন্য মা ঠাকুরপো, তুমি কতক্ষণ এলে? আংটি বন্ধক দিয়ে যে টাকাগুলো এনেছো এই নাও, এক্ষুনি ফেরত দিয়ে এসো। আর শোনো, বাজারে কাউকে পাঠিয়ে চাল ডাল সবজি যা যা লাগে সব কিছু আনিয়ে নিও। আর বড়দাকে বলবে এখন থেকে সংসারের সমস্ত দায়ভার আমার। টাকাটা রইলো, আমি চললাম। ও দেবেশ, রাজেশ এলো না। এখনো তুমি তার কথা মুখে আনতে পারছো বড়দা? হ্যাঁ পারছি, সে আমাকে যাই ভাবুক না কেন আমি জানি আমার রাজেশ পরশ পাথর। তোর মতো
ছোট পাথর কুচি নয়। ছোট কাকু খারাপ না বাপি, ওই দেখো আমাদের জন্য কত টাকা এনেছে, এবার আমরা পেট ভরে খাবো। কাকিমা তুমি আমাদের সবার জন্য খাবার ব্যবস্থা করো, আমি ততক্ষণে প্রদীপ বাড়ি থেকে এদেশ বেটে নিয়ে আসছি, বুঝলে? আমি চললাম। এই টাকা তুই কোথায় পেয়েছিস? সে খোঁজে তোমার দরকার কি? তুমি পায়ের ওপর পা তুলে খাবে, ব্যাস আমি চললাম। দাঁড়া, ওই টাকাগুলো নিয়ে যা। চুরি করা পকেট মারের টাকা আমি নেব না। কি কি বললে বর্দা? আমি চোর? আমি পকেট মার? না, না, আমার ভাই চুরি করতে পারে না বর্দা, আমার ভাই পকেটে মারে নয়। দাঁড়াও, টাকা গাছে ফলে না যে নাড়া দিলেই ঝরঝর করে পড়বে। কিন্তু রোজগার তো করা যায় বর্দা। তুই আবার কি রোজগার করবি? একটা মূর্খ মাতাল অশিক্ষিত, লেখাপড়া শিখিসনি কোনোদিন, তুই আবার কি রোজগার করবি? ঠিকই বলেছো বর্দা, আমি লেখাপড়া শিখিনি, বিলেত থেকে পাশও করে আসিনি, কথায় কথায় ইংরেজি বলতে পারি না। আমি কি টাকা রোজগার করতে পারি? পারি না, পারি না, পারি না। ও হ্যাঁ, শুনেছি মেজদা নাকি আবার বিয়ে করেছে। এটা তুমি কি বললে ঠাকুরপো? না না, শোনা কথা, লোফারের কান তো, হয়তো ভুল শুনেছি। এও শুনেছি শয়তান নাগেশ্বরকে নাকি এই বাস্তুর অংশ লিখে দিয়েছে। মা লক্ষ্মীকে ঘিরে একটা চক্রান্তের জাল বোনা হচ্ছে। হোক না, তোমাদের আশা আকাঙ্ক্ষার পাপড়িগুলো একটা একটা করে ঝরে যাচ্ছে পথের ধুলোয়। যাক ঝরে যাক, জোরে যাক, সন্ধে বয়ে যাক এই বিক্রমপুরের মুখুর্জে বাড়িতে। তাতে তাতে আমার কি আসে যায়? আমি তো একটা মূর্খ মদ মাতাল বেকার। টাকাগুলো নিয়ে যা। তোমাদের জন্য এনেছিলাম, ইচ্ছে হয় নিও, না হয় বিলিয়ে দিও। যা দিয়েছি তার ফিরিয়ে নেব না। দেবেশ, আমার ভাগ্যটাই এইরকম মা লক্ষ্মী। এই পোড়া মনটাকে আমি কিছুতেই বোঝাতে পারি না যে জাতি করতে পারবি না। তা ভাঙতে চাস কেন? যা কুড়িয়ে পাওয়া যায় না তা হারাতে বলিস কোন সাহসে? তোমাদের আমি কথা দিয়ে যাচ্ছি বর্দা, তুমিও শুনে রাখো মা লক্ষ্মী, ঝোটা পাথর কুচিয়ে দেবেশ আবুর জন্যতেই পড়ে থাকবে। তবু কোনোদিন সে আর তোমাদের সামনে এসে দাঁড়াবে না, চোখ কান খোলা রেখে শোনো দাদা, সেদিন কিন্তু খুব বেশি দূরে নয় যেদিন শুনবে তোমার ওই রাজেশ নামের মূল্যবান হিরেটা সময়ের হাত ধরে চলতে গিয়ে হঠাৎই সস্তা কাঁচ হয়ে গেছে। সেদিন কিন্তু খুব বেশি দূরে নয় বর্দা, সেদিন কিন্তু খুব বেশি দূরে নয় বর্দা। তুইও শুনে যা, চাঁদকে বেশিক্ষণ মেঘের আড়ালে ঢেকে রাখা যায় না, একটা সময় সে মেঘ মুক্ত হবেই। ঠাকুরপো কি বলে গেল বর্দা? উনি আবার বিয়ে করেছেন, আমাদের সমস্ত জমি জায়গা ওই নাগেশ্বরকে বিক্রি করে দিয়েছে। না না না, এ হতে পারে না। ঠাকুরপো সব ভুল জানে, ঠাকুরপো বেশি দূর যায়নি, ঠাকুরপো থেকে আমাকে সমস্ত কিছু জানতেই হবে বর্দা। ঠাকুরপো দাঁড়াও, আমি আসছি। বর্দা আসার সময় বাজার থেকে চাল ডাল সবজি আমি সমস্ত কিছু কিনে দিয়ে আসবো বর্দা। ঠাকুরপো দাঁড়াও, আমি আসছি। বাবা তুমি শুনে যাও, ওই মাতালটার কথা তুমি বিশ্বাস করো না। রাজেশের নামে ও মিথ্যে কথা বলছে। রাজেশ নাকি নাগেশ্বরকে বাস্তুর অংশ লিখে দিয়েছে। 1 লক্ষ টাকার বিনিময়ে সব কবলা করে দিয়েছে। কি বলে? নাগেশ্বরের কাছে রাজেশ লিখে দিয়েছে? না,
আমি কল্পনা করতে পারি। আরে বাবা, এটা এত ভেঙে পড়ার কি আছে? আমি তো আছি, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি আমাকে নগদ 1 লক্ষ টাকা দেবে, আমি তোমাকে তোমার বাস্তুর অংশ ফিরিয়ে দেবো। কি? আরে বাবা, টাকাটা কবে দিচ্ছ বলো? তুমি তো আমার অবস্থা সবই জানো, তাহলে তাহলে কেন তুমি এইভাবে আমাকে লজ্জা দিচ্ছ? লজ্জা তো আমাদের পাওয়া উচিত বর্দা, বৌমা। কারণ ঠাকুরপো জুতো পালিশ করে আমাদের মুখে 2টো ভাত তুলে দিতে চেয়েছিল, আর আমরা খুব সহজ সরল অঙ্ক কষে তার মুহূর্তের মূল্যায়ন করলাম। দেবেশনাথ মুখার্জি একজন চোর, একজন পকেট মার। বর্দা, শিক্ষার বড়াই করাই আমরা খুব সহজেই মুখের থেকে সভ্যতার চাদরটাকে টেনে ছিঁড়ে এই অসভ্যতার পরিকাঠামোটা গোটা সমাজটাকে দেখিয়ে দিলাম। ভাষণ শুনে মনটা আমার জুড়িয়ে গেল। তোমাদের ভাঙা সংসারটা আবার জোড়া লেগে যাবে বলো? হ্যাঁ, নিশ্চয়ই লাগবে। এইবার আমার স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখার বড় চালা। কচ্ছপের পিঠে চড়ে শিকার করার অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখা দুটোই কিন্তু মরীচিকা। জুতো বালিশের পয়সা 1 বেলা খেতে পারবে, কিন্তু সংসারটা জোড়া লাগবে কি? নিশ্চয়ই জোড়া লাগবে। কিন্তু আমি যে সে সুযোগ তোমাকে দেব না, বাড়িটা ছেড়ে দিতে হবে। কাল সকালেই তোমার বাড়ি আমরা ছেড়ে দেবো। সকাল তো দূর, সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা সময় আমি কিন্তু তোমাকে দেব না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, আমার ওই ক্ষুধার্ত ছেলেটার মুখে অন্তত অন্ন তুলে দেবার সময়টুকু ভিক্ষে দাও। কোনো কাকুতি মিনতি আমি শুনব না। আরে 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 আরে, আসুন ম্যাডাম, আসুন। থানায় নতুন এসেছেন, আমি সময় করে আপনার সঙ্গে দেখা করতে পারিনি, আমার অপরাধ নেবেন না ম্যাডাম। আসলে আসলে আমি দেশ সেবার ব্রত নিয়েছি তো, তাই আমার বাবার উপদেশ, আগাছাকে বেশি বাড়তে দিবি না, তাহলে আসল গাছটাকে ওরা গ্রাস করে ফেলবে। আমিও আপনাকে বাড়তে দেবো না মিস্টার চ্যাটার্জি। এবার বলুন, মিস্টার মুখার্জি বাড়িতে হামলা করেছেন কেন? বাড়ির দখল নিতে এসেছিলাম ম্যাডাম। আইনত বাড়ি যদি আপনার হয়, আপনি পেয়ে যাবেন। ঠিক ওই মেজাজে, ঠিক ওই মেজাজে কড়া হাতে শাসন করুন ম্যাডাম। তবে দেখবেন আমার কঠোর পরিশ্রমের ফসল রক্ত জল করা 1 লক্ষ টাকা আমার জলে মিশে না যায়। চলি ম্যাডাম।